1992 সালে সংবিধানের ৭৩তম সংবিধান সংশোধনটি হয়। তো এর বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলোর মধ্যে 3টি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। তো এর মধ্যে কোনটি সঠিক আর কি? তো দেখো, প্রথমটি যেটা গ্রাম ও অন্যান্য যে স্তরের পঞ্চায়েত গঠনের বিষয়টি সাংবিধানিক বৈধতা দিয়েছে, এটা ঠিক। আর 3 নম্বর যেটা রয়েছে, নির্দিষ্ট করেছে যে রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচন সব গ্রাম পঞ্চায়েত সদস্যরা 5 বছর মেয়াদে নির্বাচিত হবে। এই দুটো কিন্তু ঠিক। তাহলে অপশন 1 আর 3 কিন্তু ঠিক। তাহলে কি দাঁড়ালো? অপশন বি ঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নিচের দেওয়া বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক? আবার একই রকম কোশ্চেন। তো এখানে দেখো, এখানে শুধুমাত্র ওই প্রথমটাই সঠিক। ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে 12 নম্বর থেকে 35 নম্বরের মধ্যে রয়েছে ভারতের মৌলিক অধিকারের মৌলিক অধিকারগুলো। তো 12 থেকে 35 নং ধারায় রয়েছে। তো এটাই ঠিক একমাত্র, এছাড়া তো অন্যটা ঠিক নয়। সম্পত্তি অধিকার অবশ্যই মৌলিক অধিকার নয়। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের 109তম সংবিধান সংশোধনটি কিসের জন্য হয়? এটা তপশিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণের ব্যাপারে কিন্তু 109তম সংবিধান সংশোধনটি হয়ে যায়। নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে, তো তা কি? ভারতীয় সংবিধানের যে ষষ্ঠ তালিকা, 6 শিডিউল বা শিডিউল যেটাই বলো না কেন, তো সেখানে কি হয়েছে? সেখানে রাখা হয়েছে কতগুলি রাজ্যে তপশিলি এলাকাভুক্ত প্রশাসন ও নিয়ন্ত্রণ, কতগুলি এলাকার যে রাজ্যের যে তপশিলি এলাকার যে প্রশাসন ও নিয়ন্ত্রণ, সেটার ব্যাপারে লেখা রয়েছে কিন্তু কোথায়? 6 শিডিউল বা শিডিউলে, যে বর্ণাঙ্ক বা তালিকায়। নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে বজায় থাকে সেই সম্পর্কে ভারতীয় সংবিধানের কোথায় লেখা রয়েছে? এটা কিন্তু লেখা রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে লেখা রয়েছে। নেক্সট কোশ্চেন। ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য পার্লামেন্টের ডেস্কে উপস্থাপন করা বা লোকসভার টেবিলে উপস্থাপন করা, কি উপস্থাপন করা? ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য লোকসভার টেবিলে, লোকসভার বা পার্লামেন্টের ডেস্কে কি উপস্থাপন করা, রাষ্ট্রপতির কাজ সেটা হচ্ছে দেখো, কেন্দ্রীয় ফিনান্স কমিশনের যে সুপারিশ সেটা উপস্থাপিত করা লোকসভায়। তারপরে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের যে রিপোর্ট সেটা উপস্থাপিত করা। তারপরে আরেকটা রয়েছে ন্যাশনাল শিডিউল যে কাস্টের কমিশনের যে রিপোর্ট সেটা উপস্থাপিত করা। এই 3টে উপস্থাপিত করবে কিন্তু লোকসভার টেবিলে কে? রাষ্ট্রপতি। এটা কিন্তু কর্তব্য রাষ্ট্রপতির একটা। আর পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে রিপোর্ট সেটা কিন্তু রাষ্ট্রপতির কর্তব্য নয় রাখা। ঠিক আছে, নেক্সট। নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত? এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স, এটা দ্বারা কোনটা প্রকাশিত হয়? এটা হচ্ছে নীতি আয়োগের দ্বারা কিন্তু। নেক্সট হচ্ছে ইউনাইটেড সভরেন বেঙ্গল এর অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন। ইউনাইটেড সভরেন বেঙ্গল এর যে অ্যাডভোকেটের মধ্যে বা প্রবক্তাদের মধ্যে একজন কে ছিলেন? সেটা হচ্ছে এইচ.এস. সুরাবর্দী ছিলেন ইউনাইটেড সভরেন বেঙ্গলের অ্যাডভোকেট। নেক্সট হচ্ছে সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে বা ধারায় রয়েছে? সেটা কিন্তু আর্টিকেল 19-এ রয়েছে। ভারতীয় সংবিধানের 86 নং যে সংশোধন, সেখানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যে রয়েছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালের যে পরিবর্তন করা হয়েছে, কোনটির পরিবর্তন করা হয়েছে 86 নং ধারা অনুসারে? এটা কিন্তু ওই যে আর্লি চাইল্ডহুডের যে কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দ্য কমপ্লিট এজ, এটা হবে 6 ইয়ার লেগেছে, কিন্তু এটা এখানে 14 ইয়ার সম্ভবত হবে। তোমরা একটু চেক করে নেবে, এটা কিন্তু আমার মনে হয় না 6 হবে, হয়তো অপশনটা ভুল লেগেছে। যাই হোক, তোমরা একটু দেখে নিবে। 6 থেকে 14 বছরের শিশুকে মিনিমাম, যাই হোক, এটা কনফিউশন রয়েছে, অ্যাকচুয়ালি ওই এডুকেশন দেওয়ার যে ব্যাপারটা, এটা দেওয়া যাবে না।
ভারতে রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় কোন কক্ষে? পার্লামেন্টের উভয় কক্ষে যে কোনো একটিতে আনা যায়। নেক্সট হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করো, এর মধ্যে কোনটা সঠিক আর কি। তো এর মধ্যে কিন্তু 2 আর 3টা সঠিক। কেবলমাত্র আইনি ও বৈধতার নিরিখে পাবলিক এক্সপেন্ডিচার পরীক্ষা করে মানে পাবলিক এক্সপেন্ডিচার পরীক্ষা করে না, কোনো রকম টেকনিক্যাল অনিয়ম আছে কি না তা জানার জন্য। উপরন্তু অর্থনৈতিক স্বচ্ছতা, জ্ঞান এবং যথার্থতা দেখার জন্য কিন্তু পরীক্ষিত হয়ে থাকে এটা। নেক্সট হচ্ছে আরেকটা কোনটা সঠিক, সেটা হচ্ছে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে রিপোর্ট পরীক্ষার জন্য কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা ও রাজ্য বিধানসভায় এসসি এসটিদের জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত? এটা কিন্তু 79তম সংশোধন, 79তম সংশোধন। নেক্সট হচ্ছে ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে? 497। ব্যভিচার সংক্রান্ত যে মানে আইপিসি কোন ধারায় রয়েছে ব্যভিচার সংক্রান্ত আইন? এটা 497। নেক্সট হচ্ছে তোমরা জানোই আইপিসি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা নামে হচ্ছে চেঞ্জ হয়ে। ইন্ডিয়ান পেনাল কোড থেকে ভারতীয় ন্যায় সংহিতা হচ্ছে আগামীতে। যাই হোক, তো সুপ্রিম কোর্টের সবরিমালা যে রায় কোন বিচারপতি ভিন্ন মত পোষণ করেছে? সবরিমালার যে রায় হয়েছিল সেখানে কোন বিচারপতি ভিন্ন মত পোষণ করেছিল? এটা কিন্তু বিচারপতি ইন্দু মালহোত্রা। নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফোর্সিং এ পারসন টু আন্ডারগো পলিগ্রাফ, ব্রেইন ম্যাপিং অ্যান্ড নার্কো অ্যানালাইসিস টেস্ট অ্যাজ ভায়োলেটিভ অফ, মানে কোন ধারাকে ভায়োলেট করে? ওই নার্কোটিক টেস্ট, মনে করো এগুলো কী বলতে পারো আমি তোমাকে বলছি। যে ধরো কোনো একটা ব্যক্তিকে নিয়ে কোনো একটা ইঞ্জেকশন বা কোনো একটা মেশিন লাগিয়ে তার থেকে সে সত্যি বলছে কি মিথ্যে বলছে মানে বের করছে, সেটা কিন্তু মানে মানে কোন যে সংবিধানের ধারাকে ভায়োলেট করছে বা মানে কোন ধারাকে বলতে পারো যে বিঘ্নিত ঘটাচ্ছে, তো সেটা কিন্তু আর্টিকেল 21 এবং 20, এই 21 এবং 20-র ক্লজ 3 ধারা দুটোকে কিন্তু বিঘ্নিত করেছে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। নেক্সট ফোর্স করে করা যাবে না, মানে একজন ব্যক্তি নিজে তো দেবেই না, ফোর্স করেও করা যাবে না। যাই হোক, মানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে ফোর্স করে কাউকে ওই নার্কো টেস্টিং বা ব্রেইন ম্যাপিং এগুলো করা যাবে না। যাই হোক, এটা কত নং ধারা রয়েছে? 21 এবং 20-র। নেক্সট কোশ্চেন হচ্ছে 102তম কোশ্চেন। 1911 থেকে 1921 এ পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? এটা কিন্তু ছিল -2.91%, মানে 1911 থেকে 1921-এ। নেক্সট হচ্ছে লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করে? মানে কার সমান পদমর্যাদা ভোগ করে? মানে বিরোধী দলের যে মেইন নেতা, লোকসভার যে বিরোধী দলের যে মুখ্য নেতা বলতে পারো, তো তিনি কিন্তু কেন্দ্রীয় একজন মন্ত্রীর মতো মানে মর্যাদা কিন্তু ভোগ করে থাকে। তার কারণ হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে রয়েছে না, সেখানে কিন্তু মুখ্য বলতে পারো সদস্য তিনিই হয়ে থাকে অ্যাকচুয়ালি, তার জন্যই কিন্তু কেন্দ্রীয় একটা মন্ত্রীর মতো ক্ষমতা ভোগ করে থাকে তিনি। নেক্সট হচ্ছে কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতের প্রবেশের ছাড়পত্র পায়? এটা কিন্তু ওই মানে খ্রিস্টান যে মিশনারিগুলো দেখতে পাচ্ছ এখন, সেগুলো কিন্তু ভারতে আগে আসতে পারতো না। সেটা কিন্তু কোন আইনের দ্বারা আসে? 1813-র চার্টার আইনের দ্বারা কিন্তু আসা শুরু করে। খ্রিস্টীয় মিশনারি ভারতে প্রবেশ করে ছাড়পত্র দেওয়া হচ্ছে 1813-র চার্টার অ্যাক্ট বা আইনের দ্বারা। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে কি? রাজ্য সরকারের বার্ষিক বাজেট। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে রাজ্য সরকারের যে বার্ষিক বাজেট, সেগুলো অবশ্যই পাশ করতে পারবে। নেক্সট হচ্ছে ভারতের
রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা মানে তাকে পদত্যাগ করানোর জন্য যে প্রসিডিওর সেটাকে বলা হয় ইমপিচমেন্ট। তো সেটা মানে করতে পারে কারা, সেটা কিন্তু সংসদ করতে পারে। যে কোনো একটা কক্ষে বিলটা উত্থাপন হয়, তারপরে সে প্রসিডিওর নেক্সট প্রসিডিওর রয়েছে। যাই হোক, ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো কিসের মানে অধীন, মানে কোন তালিকায় অন্তর্ভুক্ত? রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা নাকি যুগ্ম তালিকা? এটা কিন্তু কেন্দ্র ও রাজ্যের সরকারের যে যৌথ তালিকা বা যৌথ যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, সেখানে কিন্তু কৃষিক্ষেত্রেও রয়েছে, যেরকম এডুকেশনটাও রয়েছে। নেক্সট হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এই ধারণাটি সঠিক মানে দত্ত না কি জিনিসটা, মানে ব্যাখ্যাটা কি, সঠিক ব্যাখ্যা কি ধর্মনিরপেক্ষতার? তো রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হবেন মানে না, পরিচালিত যেন না হয়, সেটা কিন্তু মানে রাষ্ট্রের কোনো নীতি বা কোনো ক্ষেত্রে কিন্তু যাতে ধর্মীয় প্রভাব না থাকে বা ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত না হয়, সেটা কিন্তু দেখবে, সেটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। নেক্সট হচ্ছে হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? ক্ষুদ্র ক্ষুদ্র জোত জমিতে বিভাজন ও খণ্ডিতকরণের জন্য দায়ী। নেক্সট হচ্ছে জাতীয় সংহতি দিবস পালিত হয় কবে? 30শে অক্টোবর জাতীয় সংহতি দিবস পালন করা হয়, 30শে অক্টোবর। নেক্সট হচ্ছে সার্বভৌম শব্দটির অর্থ কোনটা? সার্বভৌম শব্দটির অর্থ হচ্ছে কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত, মানে কোনো আন্তর্জাতিক মানে সংস্থা বলতে পারো, কোনো আন্তর্জাতিক দেশও বলতে পারো, যে মানে ধরো আমাদের ভারতবর্ষ, কোনো মানে বাইরের দেশ কিন্তু আমাদের উপরে প্রভাব খাটাতে পারবে না আমাদের ইন্টারনাল কোনো ব্যাপারে, আমরা যা খুশি করি, মানে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা দেশের ভিতরে যে কোনো আইন আনতে পারি, যে কোনো যা খুশি করতে পারি, এটা যে আমাদের ক্ষমতা, সেটি হচ্ছে সার্বভৌমতা। নেক্সট হচ্ছে হেবিয়াস কর্পাস শব্দটির সঠিক বর্ণনা হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থাপিত করা, এটি হচ্ছে হেবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ, বন্দিকে সশরীরে হাজির করো। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কোনো রাজ্য সংবিধানের 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে? এটা কিন্তু ওই লাস্ট যে কেসটা হয় তারপরে কিন্তু মানে 356 কিন্তু লাগু খুব মানে কমে গিয়েছে বলতে পারো, এই কেসটার পরে, সুপ্রিম কোর্টে এই কেসটা হওয়ার পরের থেকে। সেটা হচ্ছে আর বোম্বাই বনাম ভারত সরকার, কর্ণাটক রাজ্য সম্পর্কে কিন্তু এই কেসটা হয়ে থাকে। তারপরে কিন্তু মানে এই যে 356 রাজ্যে যে বিভিন্ন রাজ্যে যে মানে ইসের লাগানো, এমার্জেন্সি লাগানো, রাষ্ট্রপতি শাসন লাগানো, সেটা কিন্তু কমে গিয়েছে এই কেসটার পরের থেকে। কারণ এই কেসটার মধ্যে আমার যতটুকু মনে রয়েছে যে মানে যদি মানে এটা সরকারকে মানে ব্যাখ্যা দিতে হবে যে অ্যাকচুয়ালি এটা কি জরুরি ছিল কি না, এটা কি সারা রাজ্যেই জরুরি ছিল কি না। কারণ একটা ছোট্ট একটা কোনো জায়গায় যদি হলো, তো সেখানে করলেও তো হতো, এরকম একটা অনেক মানে মানে বিস্তারিত একটা মানে সম্ভবত একটা ব্যাখ্যা চায় পরবর্তীকালে, যে মানে এমার্জেন্সি করার পরে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তো যাই হোক, তার জন্য এই আর বোম্বাই বনাম ভারত সরকারের একটা কেস হয়, তারপরে থেকে কিন্তু এটার প্রভাব কমে গিয়েছে, মানে কেন্দ্র সরকার সেটা সেরকমভাবে আর মানে মানে রাষ্ট্রপতি শাসনটা সেরকমভাবে আর লাগু হয় না। নেক্সট হচ্ছে মানে ইচ্ছা করলেই পারে, কিন্তু তার মধ্যে রেস্ট্রিকশন ওই বললাম। যাই হোক, অম্বুডসম্যান ইনস্টিটিউশন প্রথম প্রচলিত হয় কিন্তু সুইডেনে। নেক্সট হচ্ছে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল 42তম সংবিধান সংশোধনের দ্বারা। ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে? 1883 সালে। ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল 1883 সালে, 1883। নেক্সট হচ্ছে ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়? 26শে জানুয়ারি 1950 গৃহীত হয়। সরি, এটা গৃহীত না, গৃহীত তো
স্বাক্ষর যেটা গৃহীত হয় অ্যাকচুয়ালি 26শে নভেম্বর 1949 গৃহীত হয়, আর 26শে নভেম্বর 1949 গৃহীত হয় এবং কার্যকর হয় কিন্তু 26শে জানুয়ারি 1950। এখানে অপশনটা মানে ভুল লেখা হয়েছে।